আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক এসইও। আমরা আজকে এসইও বেসিক নিয়ে আলোচনা করব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবেন এবং মূলত আপনার ওয়েবসাইটকে নির্দিষ্ট একটি কিওয়ার্ডকে টার্গেট করে সার্চ ইঞ্জিনে সবার উপরে নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তাহলে আমরা যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি, এর ডেফিনেশনটা হচ্ছে নির্দিষ্ট একটি কিওয়ার্ডকে টার্গেট করে কোনো একটা ওয়েবসাইটকে গুগলে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য যে কাজগুলো করা হয় সেগুলোই হচ্ছে এসইও। এসইও কিওয়ার্ডস, এখানে দেখেন, এখানে বলছে কিওয়ার্ডকে র্যাঙ্ক করানো। আপনারা যখন কাজ করতে যাবেন এবং যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন অনেক ক্লায়েন্টে বলবে যে আমার কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হবে, একটা কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হবে, 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করাতে হবে। আসলে কিওয়ার্ডটা একটা ওয়ার্ড প্যাটার্ন, আমরা যা সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড কি র্যাঙ্ক করানো যায়? আসলে কিওয়ার্ড র্যাঙ্ক করানো যায় না। কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হয়। অর্থাৎ আপনি 5টা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, সেটা দিয়ে একটা নির্দিষ্ট ওয়েবসাইট র্যাঙ্কে শো করবে। ক্লায়েন্টরা ওইটাকেই বোঝায়। যখন ক্লায়েন্ট বলবে যে কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে হবে, তখন আপনাকে বুঝতে হবে সে আসলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর কথা বলছে। এই কিওয়ার্ডগুলো দিয়ে একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে হবে। কি কারণে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়? আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা এসইও করব। এর সহজ উত্তর হলো ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানো। ভিজিটর ছাড়া একটা ওয়েবসাইটের কোনো মূল্য নেই, আর ভিজিটর বাড়ানোর মূলেই রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে এর মাধ্যমে আপনার সাইটকে সকলের কাছে সহজে পৌঁছে দেওয়া, আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা, সাইটের ভিজিটর বৃদ্ধি করা, বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসেবে কাজ করে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যখন একটা সাইট রেডি করেন, তখন কিন্তু ওই ওয়েবসাইটটা সম্পর্কে ভিজিটররা জানেন না। আপনি একটা সাইট রেডি করে রেখে দিলে ওটা সম্পর্কে ভিজিটর জানতে পারবে না। ওটার জন্য আপনাকে ভিজিটরদেরকে আপনার সাইট সম্পর্কে যদি জানাতে হয়, তাহলে আপনাকে এসইও করতে হবে। এসইও করার মাধ্যমে ভিজিটরদেরকে ওই সাইট সম্পর্কে জানাতে হবে। তাহলে আপনি যখন এসইও করবেন, আপনার সাইটটা সকলের কাছে সহজে পৌঁছে যাবে। এরপর আপনার সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা। আপনার সাইটে যখন ভিজিটর আসবে এবং ভিজিটররা যদি আপনার সার্ভিসগুলো ইউজ করে, দেখেন কোনো একটা সাইট বা কোনো একটা শপের কথা চিন্তা করেন, ওইটার জনপ্রিয়তা কখন বাড়বে? ফার্স্ট হচ্ছে এটাতে ভিজিটর আসবে, তারপর হচ্ছে ওর কোয়ালিটি, সে যে সার্ভিস দিচ্ছে বা যে প্রোডাক্ট দিচ্ছে সে প্রোডাক্টের কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলেই কি হবে? জনপ্রিয়তা বাড়বে। তাহলে এখানে আপনি ওয়েবসাইটের মধ্যে যে ধরনের সার্ভিস দিচ্ছেন বা যে প্রোডাক্ট থাকবে সেগুলো অবশ্যই কি হতে হবে? কোয়ালিটিফুল হতে হবে। না হলে আপনার ভিজিটর আসবে কিন্তু জনপ্রিয়তা বাড়বে না, একটা ব্যাড একটা মার্কেটিং হবে, একটা নেগেটিভ মার্কেটিং হবে যদি সার্ভিস ভালো না হয়। সাইটের ভিজিটর বৃদ্ধি করা। যখন আপনার জনপ্রিয়তা বাড়বে তখন আপনার ভিজিটর অটোমেটিক বাড়বে, কারণ যারা আপনার থেকে ভালো সার্ভিস পাবে তারা যে পজিটিভ ফিডব্যাকটা দিবে সেটাই হচ্ছে সবচাইতে পাওয়ারফুল, এবং ওই পজিটিভ ফিডব্যাকের কারণে কিন্তু ভিজিটর বেশি আসে। বিভিন্ন ধরনের অনলাইন আয় করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে র্যাঙ্ক করাতে পারবেন, তখন সেখানে আপনি অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং ইউজ করে সেটার মাধ্যমে আর্ন করতে পারবেন। অর্থাৎ ভিজিটর যদি থাকে, সেই ভিজিটরগুলোকে কাজে লাগিয়ে আপনি আর্ন করতে পারবেন। তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসাবে কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে কি কি লাগবে? আমরা যদি এসইও শিখতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? আপনি যদি এসইও করা শিখতে চান তাহলে প্রথমেই আপনাকে বেশ কিছু মৌলিক বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। নিচে এই সকল বিষয়গুলো দেওয়া হলো। ওয়েবসাইট সম্পর্কে ধারণা, আমি আপনাদেরকে চেষ্টা করেছি ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা দেওয়ার। এরপর কিওয়ার্ড বাছাইকরণ, ব্যাকলিঙ্ক সম্পর্কে ধারণা, পেজ র্যাঙ্ক,
ওয়েবসাইট সাবমিট করা, সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো মানের ধারণা, মেটা ট্যাগের ব্যবহার, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, এগুলো হচ্ছে আমাদের ফিউচার টপিকগুলো। আমরা ফিউচার ক্লাসগুলোতে এই টপিকগুলো নিয়েই ডিসকাস করব। Where do searchers click? এটা সম্পর্কে আমি প্রথম ক্লাসে বলেছিলাম, এটাকে বলা হয় CTR বা ক্লিক থ্রু রেট। একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে সাইটগুলো থাকবে তার মধ্যে কোন ওয়েবসাইট কত পার্সেন্ট ভিজিটর পাবে, এটাকে বলা হয় CTR। আপনার সাইটকে যদি আপনি SEO করে টপ 10-এ নিয়ে আসতে পারেন তাহলে SEO করে অনেক লাভ। যদি আপনার ওয়েবসাইটকে SEO করে শীর্ষ 10 ফলাফলের ভিতর নিয়ে আসতে পারেন তাহলে ভিজিটরের সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে আপনার আয়ের সংখ্যাও। আপনার সাইট টপে থাকলে প্রচুর ভিজিটর আসবে এবং আপনার সাইটটা যদি বিজনেস রিলেটেড কোনো সাইট হয় তাহলে প্রচুর কেনাবেচা হবে। আপনার সাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করেও ইনকাম করতে পারেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম ব্যবহার করেও আর্ন করতে পারেন। এরকম আরও বহুমুখী ইনকাম সোর্স হতে পারে আপনার ওয়েবসাইট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে SEO এর হাজার রকমের কাজ পাওয়া যায়, যেগুলো করে আপনি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। আমরা ফার্স্টে টার্গেট করব মার্কেট প্লেসে কাজ করে সেখান থেকে আর্ন করা। এরপর আমাদের যদি নিজেদের ইনভেস্ট অ্যাবিলিটি থাকে তখন আমরা অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্ন করতে পারবো। ই-কমার্স সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? অনলাইনে ক্রয় বিক্রয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোই হচ্ছে ই-কমার্স নিয়ে আমাদের প্রচুর কাজ থাকে, যেহেতু ই-কমার্স সাইটগুলো তো এক একটা ওয়েবসাইট এবং প্রোডাক্ট সেলিংয়ের জন্য বেশি প্রমোশনের প্রয়োজন হয়। প্রোডাক্ট সেল করতে তো বেশি প্রমোট করতে হয়। তাই ই-কমার্স সাইটে আমাদের কাজের বিশাল একটা ক্ষেত্র আছে। সেখানে আমরা SEO করা, প্রোডাক্টগুলোকে অপটিমাইজ করা, কিওয়ার্ড রিসার্চ করা, কন্টেন্ট তৈরি করা, এরপর প্রোডাক্ট লিস্টিং করা, এই ধরনের কাজগুলো আমরা ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে করব। অ্যাডসেন্স সম্পর্কে তো বলেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে গত ক্লাসে একটু বলেছিলাম। অ্যাফিলিয়েট সিস্টেমটা হচ্ছে মূলত অন্য কারো প্রোডাক্ট সেল করার মাধ্যমে কমিশন নেওয়া, যে আপনি কমিশন বেসড বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো সেল করে দিবেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম। আমাদের অনলাইনের মাধ্যমে সবচাইতে ভালো অ্যাফিলিয়েটটা হয় আমাজনের মাধ্যমে। আপনি আমাজনের প্রোডাক্টগুলোকে প্রমোট করার মাধ্যমে যদি সেল করে দিতে পারেন সেগুলো থেকে আপনাকে খুব ভালো একটা কমিশন আমাজন প্রোভাইড করবে। আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার মূলত SEOটা যদি ভালোভাবে জানা থাকে এবং ইনভেস্ট অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে এটা করতে পারবেন। টাইপস অফ SEO, আমরা যে SEO করব SEO কত ধরনের হয়? মেইনলি SEO দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক SEO আর একটা হচ্ছে পেইড SEO। আমরা যে সার্চ রেজাল্ট দেখি এর উপর ভিত্তি করে SEO দুই ধরনের হয়, একটা অর্গানিক SEO আর একটা পেইড SEO। অর্গানিক SEO কোনটা? আমরা যে সার্চ রেজাল্ট দেখি সার্চ রেজাল্টটা এই ধরনের হয় যে উপরের দিকে কিছু অ্যাড লিঙ্ক বা স্পন্সর্ড লিঙ্ক থাকে এবং নিচে নর্মাল ওয়েবসাইটগুলো থাকে। উপরে যে সাইটগুলো এভাবে থাকে একটু কালার করা অ্যাড হিসাবে বা স্পন্সর্ড লিঙ্ক হিসাবে, সেগুলোকে বলা হয় পেইড SEO। এগুলো কি পেইড SEO, কারণ গুগলকে পে করে তারা এখানে আসছে। আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে অর্গানিক SEO, তারা নিজেরা SEO অপটিমাইজ করে লং টাইম কাজ করে এই পজিশনে আসছে। এরপর অর্গানিক SEO মেথডস, অর্থাৎ আমরা যে SEO করব ওইটার উপর ভিত্তি করে দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইট হ্যাট আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। আপনি যখন আপনার কাজগুলো গুগলের রুলস অনুসারে করবেন, গুগল যেভাবে আপনাকে সাজেশন দিচ্ছে সেভাবে করবেন, তখন সেটা হবে অর্গানিক SEO, হোয়াইট হ্যাট SEO। আর যখন আপনি গুগলের রুলস ফলো না করে ইলিগাল ওয়েতে কিছু করতে যাবেন তখন হবে সেটা ইলিগাল বা ব্ল্যাক হ্যাট SEO। এরপরে হোয়াইট হ্যাট SEOকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যে SEOটা করব সেটা দুই ধরনের, একটা অন পেজ আর একটা অফ পেজ। অন পেজ হচ্ছে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটকে অপটিমাইজেশনের জন্য কাজ করবেন, যেমন কিওয়ার্ড দিয়ে টোটাল ওয়েব পেজটাকে অপটিমাইজেশনের কাজটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে যখন আপনি প্রমোশনের কাজটা করবেন। অ্যাডমিন প্যানেলের বাইরে থেকে আমরা অপটিমাইজেশনে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে
অফ পেজ অপটিমাইজেশন, যেমন ব্যাকলিঙ্ক তৈরি করা, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো করা, এগুলো অফ পেজের মধ্যে থাকে। অন পেজে আমরা কি কি কাজ করব? অন পেজে থাকবে আপনার টাইটেল অপটিমাইজেশন, ইউআরএল অপটিমাইজেশন, ফার্স্ট প্যারাগ্রাফ অপটিমাইজেশন, হেডিং অপটিমাইজেশন, এরপর কন্টেন্ট অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, সাইট ম্যাপ, রোবট ফাইল, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা, ট্যাগ অ্যাড করা, এগুলো থাকবে আমাদের অন পেজের মধ্যে। আর অফ পেজের মধ্যে থাকবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লিঙ্ক বিল্ডিংয়ের টেকনিকগুলো, বিভিন্ন লিঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো আমাদের অফ পেজের মধ্যে থাকবে। মেইন আইডিয়া অফ লিঙ্ক বিল্ডিং। অফ পেজে আমাদের প্রধান কাজটা হবে লিঙ্ক বিল্ড করা, যে বিভিন্ন ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্ক করা। সো আমরা কীভাবে এই লিঙ্কগুলো করতে পারি বা এই লিঙ্কগুলো কেন করা হয়? ফার্স্টে আমাদের বুঝতে হবে লিঙ্ক কি। লিঙ্ক, আপনাদের কোনো আইডিয়া আছে যে লিঙ্ক? যে আমরা বিভিন্ন সাইট ওয়ার্ডে ক্লিক করলে একটা সাইটে ক্লিক করলে আরেকটাতে যাচ্ছে, অর্থাৎ লিঙ্ক বলতে মূলত বোঝাচ্ছে একটা কানেকশন, যেখানে দুইটা সাইটকে একসাথে জুড়ে দেওয়া হচ্ছে বা একটা ইমেজের সাথে একটা ওয়েবসাইটকে যেখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে লিঙ্ক। লিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কোনটা? যখন আপনি একটা ওয়েবসাইটের ইন্টারনাল পেজগুলো লিঙ্ক করবেন, যেমন একটা ওয়েবসাইটের একটা পেজের সাথে একটা পেজের বা একটা পোস্টের সাথে একটা পোস্টের লিঙ্ক করবেন, তখন সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন পেজের সাথে যে লিঙ্কটা হবে সেটা ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটের লিঙ্ক করবেন, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আবার এক্সটার্নাল লিঙ্কটাও দু ধরনের হয়, যেমন একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের লিঙ্ক সেটা দুইভাবে হতে পারে। আমার ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের লিঙ্ক হবে, সেটা দুইভাবে হতে পারে। আমি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমার সাইটে রাখলাম, তখন এক ধরনের হবে। আবার আপনি যদি আমার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে রাখেন, তখন এক ধরনের হবে। তখন আমার ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সেটা আমার জন্য এক্সটার্নাল লিঙ্ক। আবার আমার লিঙ্কটা যদি আপনার ওয়েবসাইটে থাকে, সেটা আপনার জন্য এক্সটার্নাল লিঙ্ক। তাহলে এখানে ব্যাক লিঙ্ক কোনটা? যদি আমি আমার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা রাখি, সেটা হচ্ছে আপনার জন্য ব্যাক লিঙ্ক। আপনার জন্য সেটা ইনবাউন্ড লিঙ্ক, আমার জন্য আউটবাউন্ড লিঙ্ক। আমি যখন আমার ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক রাখবো, তাহলে ভিজিটর আমার সাইট থেকে আপনার সাইটে ড্রাইভ করবে, তাহলে সেটা আমার জন্য আউটবাউন্ড, আপনার জন্য ইনবাউন্ড। এবং এই লিঙ্কটাকে আমরা বলি ব্যাক লিঙ্ক। বুঝতে পারছেন? এটা ব্যাক লিঙ্ক কেন করা হয়? ব্যাক লিঙ্ক করার কয়েকটা উদ্দেশ্য আছে, তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে ভিজিটর বাড়ানো, ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো। আমরা যখন সাবজেক্ট রিলেটেড সাইটগুলোতে লিঙ্ক করব, তখন আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে। আর 2 নম্বর হচ্ছে ভ্যালু বাড়ানো, ওয়েবসাইটের ভ্যালু বাড়ানো। ওয়েবসাইটের ভ্যালু কোনগুলো? আপনার ওয়েবসাইটটাকে যখন ব্যাক লিঙ্ক করা হবে, বিভিন্ন সাইটের সাথে যদি লিঙ্ক বিল্ড করা হয়, তখন আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক বাড়বে, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বাড়বে। এবং আপনার যদি ডোমেইন অথরিটি, পেজ র্যাঙ্ক বাড়ে, তখন আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটাও ইমপ্রুভ হবে। মূলত এই কারণে ব্যাক লিঙ্ক করা হয়। এখন লিঙ্ক কখন ভ্যালুয়েবল হয়? মনে করেন আমাদের সাথে তো অনেক মানুষের লিঙ্ক থাকে, কোন লিঙ্কটা ভ্যালুয়েবল? আপনাদের সাথে অনেক মানুষের লিঙ্ক আছে না? বলেন না কোন লিঙ্কটা ভ্যালুয়েবল হয়? ভ্যালু 2 ধরনের হতে পারে। 2 ধরনের বলতে, মনে করেন আপনি যে সেক্টরে কাজ করেন, ওই সেক্টরে যারা টপার আছে, মনে করেন আপনি রাজনীতি করেন, তাহলে আপনার কোন লিঙ্কটা ভ্যালুয়েবল হবে? জি হ্যাঁ, লিডারদের সাথে। তারা আপনার ছোট পদের লিডার নাকি বড় পদের লিডার? অবশ্যই বড় পদের লিডার হতে হবে। অর্থাৎ আপনি যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাকে শুরু করতে হবে প্রথমে একদম লোকাল থেকে, একদম লোকাল ওয়ার্ড পর্যায় থেকে শুরু করতে হবে। যখন আপনি ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করবেন, তখন আপনার লিঙ্ক থাকবে কোথায়? উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে। যখন আপনি উপজেলা পর্যায়ে রাজনীতি করবেন, তখন আপনার লিঙ্ক থাকবে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে। যখন আপনি জেলা পর্যায়ে আসবেন, তখন আপনার লিঙ্ক করতে হবে এমপিদের সাথে, পার্লামেন্টের সাথে। এভাবেই কি হয়? ভ্যালুয়েবল লিঙ্ক তৈরি হয় এবং ওই লিঙ্কগুলোই কাজ দেয়। আপনি যদি চান যে আপনি নেক্সট নির্বাচনের মধ্যে ইলেকশন করবেন বা একটা নির্দিষ্ট এরিয়া থেকে আপনি এমপি হবেন পার্লামেন্টে যাওয়ার জন্য, এটা কি পসিবল হবে? এটা কাদের জন্য পসিবল হবে? এখানে 2টা ব্যাপার আছে।
এখানে দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে আপনি অনেক আগে থেকে রাজনীতি করে আসছেন, আপনার এখন ফেস ভ্যালু আছে, দলের মধ্যেও কি আছে, আপনার ভালো একটা পাওয়ার আছে, তখন আপনাকে যদি আপনি যদি অ্যাপ্লাই করেন নমিনেশন দিতে পারে। আরও একটা ব্যাপার আছে, আপনি হঠাৎ করে আসলেন, এসে দলকে ভালো একটা ডোনেশন দিলেন, হয় না? তাহলেও হতে পারে। ওই যে ডোনেশন দিয়ে যেটা হবে সেটা হচ্ছে পেইড এসইও। আর যেটা অর্গানিক ওয়েতে আসছেন সেটা হচ্ছে অর্গানিক এসইও, যেটা আপনি লিঙ্ক বিল্ড করে করে আসছেন, লিঙ্ক করে করে আসছেন, ওইটা কিন্তু অত সহজে আসে না, অনেক বছর কাজ করে পজিশনে আসছে। এখানেও আমি সেম ওই ব্যাপারটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা যখন লিঙ্ক বিল্ড করতে যাবেন তখন সবসময় মাথায় রাখবেন আপনাকে আপনার থেকে যারা ভ্যালুয়েবল আছে তাদের সাথে লিঙ্ক করতে হবে। তবে সেই লিঙ্কটা কি হতে হবে, আপনি লিঙ্ক করবেন আপনার থেকে একটু যাদের ভ্যালু বেশি তাদের সাথে। আপনি জিরোতে আছেন, আপনি যদি 90 বা 100 ভ্যালু যাদের তাদের সাথে লিঙ্ক করতে চাইলে তারা আপনার সাথে লিঙ্ক করবে না। তারা আপনার সাথে তখনই লিঙ্ক করবে যখন আপনি তাদেরকে পে করবেন বা তাদেরকে কন্ট্রিবিউট করবেন কিছু, তখনই আপনাকে তারা লিঙ্ক করতে দেবে। কিন্তু সরাসরি যদি এমনিতে আপনি ফ্রিতে লিঙ্ক করতে চান তাহলে সেটা পসিবল হবে না। তখন আপনার কি করতে হবে, আপনার থেকে যাদের ভ্যালু একটু বেশি তাদের সাথে লিঙ্ক করতে হবে। এবং লিঙ্ক বিল্ড করার সময় এই ব্যাপারটাও মাথায় রাখবেন যে আপনি লিঙ্ক করবেন আপনার সাবজেক্ট রিলেটেড যারা টপার আছে তাদের সাথে। যেমন একজন রাজনীতিবিদের সাথে লিঙ্ক করে, সেই লিঙ্কটাই তার জন্য ভ্যালুয়েবল। একজন ডক্টর আর একজন উচ্চমানের ডক্টরের সাথে লিঙ্ক করলে সেই লিঙ্কটা ভ্যালুয়েবল। একজন রাজনীতিবিদের সাথে একজন ডক্টরের লিঙ্ক তখনই ভ্যালুয়েবল যখন একজন রাজনীতিবিদ অসুস্থ হয়। এর বাইরে কোনো কাজ আসে না। একজন ইঞ্জিনিয়ারের সাথে একজন ইঞ্জিনিয়ারের লিঙ্কে ভ্যালুয়েবল। একজন ইঞ্জিনিয়ারের সাথে একজন ডক্টরের লিঙ্ক তখনই ভ্যালুয়েবল হবে যখন সে অসুস্থ হবে, অর্থাৎ প্রয়োজনে। কিন্তু নর্মালি আপনি আপনার সেক্টরে যারা আছে তাদের সাথে যে লিঙ্কটা করবেন সেটাই আপনার জন্য ভ্যালুয়েবল লিঙ্ক। আমরা ফিউচারে যত জায়গায় কাজ করতে যাব, যত ধরনের ব্যাক লিঙ্ক করবো, সবগুলোই কি হবে, সাবজেক্ট রিলেটেড সাইটে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। আমি আপনাদেরকে যে কোনো টেকনিক অ্যাপ্লাই করতে বলি না কেন, আপনাকে সবসময় সাবজেক্ট রিলেটেড সাইটগুলো খুঁজে বের করতে হবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য। আপনি যখন এক টপিক নিয়ে আপনার ওয়েবসাইট অন্য টপিক নিয়ে যখন আপনি ব্যাকলিঙ্ক করতে যাবেন তখন ওরা আপনাকে স্প্যামার হিসেবে মার্ক করে দিবে এবং গুগল এটার জন্য আপনাকে পেনাল্টি দিতে পারে। তাহলে লিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কি, লিঙ্ক কত ধরনের এবং লিঙ্ক কেন করা হয়, এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন? আমি হয়তো অনেক ল্যান্দি বলছি বোঝানোর জন্য। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে আলোচনা। ডোমেইন নেম, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক, পেজ র্যাঙ্ক, ভিজিটর, লোডিং স্পিড, হোস্টিং। Domain name. Your domain name should be attractive and eye-catchy, easy to remember. If your domain is a keyword-rich domain, then much better for SEO. আচ্ছা, domain name কি আপনারা জানেন? domain name কোনটা? অ্যাড্রেসটা আমরা তো প্রথম দিন ব্লগের ক্লাসে না বললাম, আমরা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকবে সেটাকে আমরা কি বলি, ডোমেইন বলি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা সবসময় আপনাকে অ্যাট্রাকটিভ করে করার চেষ্টা করতে হবে যাতে ভিজিটররা সেটা সহজে মনে রাখতে পারে। এবং আপনার ডোমেইন নেমটা যদি আপনি যে টপিক নিয়ে ওয়েবসাইট করছেন সে রিলেটেড হয়, যদি আপনার যে কিওয়ার্ড সেটা যদি ডোমেইনের মধ্যে থাকে তাহলে সেটা এসইওর জন্য ভালো। কারণ আমরা যখন গুগলে কিছু সার্চ করি তখন আমরা ডোমেইনটা দেখি যে ওই ডোমেইনের মধ্যে আমার কিওয়ার্ডটা আছে কিনা, যদি থাকে তাহলে সেটাতে আমরা ফার্স্টে ক্লিক করি। সাজেস্ট দ্য নেচার অফ ইউর প্রোডাক্ট, সার্ভিস, বিজনেস। আপনি যদি ডোমেইনের মধ্যে আপনার সার্ভিস সম্পর্কে আইডিয়া দিতে পারেন, যেমন আমাদের ডোমেইন নেম হচ্ছে বিকন আইটি, তাহলে এখানে আইটি এটা হচ্ছে কি আমাদের বিজনেস, আমাদের সার্ভিস, আমরা ওইটা আমাদের ডোমেইন নেমের মধ্যে রাখার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটটা যে রিলেটেড সে রিলেটেড একটা নেচার সেখানে রাখার চেষ্টা করে, একটা কিছু রাখার তারা চেষ্টা করে। এবং আপনার ডোমেইন নেমটা অবশ্যই একটা ট্রেডমার্ক হিসেবে কাজ করবে। আপনি যতদিন পর্যন্ত ওই ডোমেইনটা ইউজ করবেন অন্য কেউ সেম ডোমেইনটা ইউজ করতে পারবে না। কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখন আজকে আলোচনা করব না। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের 2টা বা 3টা ক্লাস হবে নেক্সট ক্লাসগুলো। কিওয়ার্ড জাস্ট আমি বলি, কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমরা গুগলে গিয়ে কিছু সার্চ করার জন্য বা কোনো একটা ইনফরমেশন নেওয়ার জন্য একটা কিছু ওয়ার্ড প্যাটার্ন লিখি না, সেগুলোই হচ্ছে কি কিওয়ার্ড। ওই কিওয়ার্ডগুলোকে আমরা রিসার্চ করতে হবে এসইওর জন্য, যে আমার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ড কোনটা হবে সেটা ফাইন্ড আউটের জন্য আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ব্যাকলিঙ্ক সম্পর্কে তো
বুঝতে পারছেন? আর কিছু বলতে হবে ব্যাকলিং সম্পর্কে? আপনি বুঝতে পারছেন? ব্যাকলিং হচ্ছে মেইনলি গুগল যেটা বলে, ব্যাকলিং বলতে গুগল যেটা বোঝে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ভ্যালুয়েবল, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো ভ্যালুয়েবল বিদায় আপনার লিঙ্কটা অন্যজন তার সাইটে কি করবে, সাজেস্ট অ্যাড করবে, রেফারেন্স হিসাবে অ্যাড করবে। কিন্তু নর্মালি তো এই কাজটা হয়তো অনেক সময় লাগে। আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে থাকলেই তো অন্যরা আপনাকে লিঙ্ক করবে, কিন্তু আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আনার জন্য আপনাকে তো ভ্যালু বাড়াতে হবে। সেজন্য আমরা কি করি, নিজেরাই ওই কাজগুলো করি, নিজেরাই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে অন্যজনের সাইটের সাথে অ্যাড করি। সেটা বিভিন্নভাবে, নর্মালি যদি আপনি বলেন যে আমার সাইটটা অ্যাড করেন, তাহলে কিন্তু অ্যাড করবে না। আপনাকে বিভিন্নভাবে তাদেরকে বাধ্য করতে হবে অ্যাড করার জন্য। যেমন আপনি সেটা করতে পারেন আর্টিকেল সাবমিশনের মাধ্যমে, সেটা করতে পারেন তাদের সাইটের মধ্যে গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে। বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা কি করব, ওই লিঙ্কগুলো ক্রিয়েট করব। অর্থাৎ তাদেরকে কন্ট্রিবিউট করে আপনাকে ওই কাজটা করতে হবে, এবং যখনই তাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে আপনার জন্য ব্যাকলিঙ্ক তৈরি হবে। পিআর বা পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক কি? পেজ র্যাঙ্ক নির্ণয় করা হয় কিভাবে, পেজ র্যাঙ্ক বৃদ্ধির উপায়, ব্যাকলিঙ্ক কিভাবে বাড়াবেন, পেজ র্যাঙ্কের গুরুত্ব। পেজ র্যাঙ্ক বা পিআর, সহজভাবে পেজ র্যাঙ্ক বলতে আপনার সাইট কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝায়। পেজ র্যাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়, পিআর চেকার দিয়ে পেজ র্যাঙ্ক নির্ণয় করা হয়। পেজ র্যাঙ্ক প্রতি 3 থেকে 4 মাস পর পর গুগল কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হয়। যে বিষয়ের উপর ভিত্তি করে আপডেট করা হয় তা হলো ব্যাকলিঙ্ক। অর্থাৎ আপনার সাইট গুরুত্বপূর্ণ হলে অন্য সাইট লিঙ্ক করবে। যেসব সাইটের ব্যাকলিঙ্ক বেশি হয় সাধারণত তাদের পেজ র্যাঙ্কও বেশি হয়। পেজ র্যাঙ্ক বৃদ্ধির উপায়, আপনার সাইটে ব্যাকলিঙ্ক বৃদ্ধি করুন। প্রতিদিন আপনার সাইটে একটি করে নতুন পেজ যুক্ত করুন। একই টাইটেলের একাধিক পেজ ব্যবহার করবেন না। পেজ র্যাঙ্কের গুরুত্ব, পেজ র্যাঙ্ক কম হলে আপনার সাইট সার্চ রেজাল্টে প্রথম 10-এ নাও থাকতে পারে, আশানুরূপ ভিজিটরও নাও পেতে পারে। পেজ র্যাঙ্ক মূলত 0 থেকে 10 এর মধ্যে একটা নাম্বার, 0 থেকে 10 এর মধ্যে একটা নাম্বার, যেটা গুগল আপনার ওয়েবসাইটের ভ্যালু অনুসারে আপনাকে ওইখান থেকে একটা পয়েন্ট দিবে। যে ওয়েবসাইটের ভ্যালু যত বেশি হবে তার পয়েন্টও তত বেশি হবে। যে ওয়েবসাইটের পয়েন্ট বেশি হবে তার ভ্যালু বেশি, তার পয়েন্টও বেশি। যেমন আমরা এটা অনেকটা বলতে পারি যে আমাদের রেজাল্টের মতো, যেমন আমরা যে যত ভালো রেজাল্ট করি, যে যত ভালো লিখি, তার রেজাল্ট তত বেটার হয়। এবং রেজাল্টটা কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যার মধ্যে, যে 5 পর্যন্ত বা 4 পর্যন্ত, আচ্ছা সেন্টার লেভেলে 5 পর্যন্ত, আর অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে 4 পর্যন্ত। তাহলে আপনি যতই ভালো না করেন না কেন, 4 বা 5 এর বেশি যেতে পারবেন না, ওইটা হচ্ছে সর্বোচ্চ। এখানেও সেম, পেজ র্যাঙ্কটা হচ্ছে 0 থেকে 10 এর মধ্যে। একটা ওয়েবসাইট যখন করা হয় তখন তার কোনো পেজ র্যাঙ্ক থাকে না। যখন আপনার ব্যাকলিঙ্ক বাড়বে, ওয়েবসাইটের ভ্যালু বাড়বে, তখন আপনার পেজ র্যাঙ্ক বাড়তে থাকবে, এবং সেটা সর্বোচ্চ কত হতে পারবে, 10 পর্যন্ত হতে পারবে। ভিজিটর, ট্রাফিক, কাস্টমার, রিডার। আচ্ছা, এই যে 4টা বিষয়, এই 4টা বিষয় নিয়ে আপনাদের আইডিয়া কি? আর এই 4টা বিষয় কি সিমিলার? দেখে থাকলে হবে না। হচ্ছে যে ভিজিট করবে, কাস্টমার হচ্ছে যে আপনাকে সুবিধা নেবে। আমি বলতে চাচ্ছি জাস্ট কোয়েশ্চেনটা হ্যাঁ অর না, এগুলো কি সিমিলার নাকি না? এগুলো বাস্তব জীবনে সিমিলার না, কিন্তু আমাদের এখানে অনলাইনের ক্ষেত্রে কিন্তু 4টা ওয়ার্ডেরই সেম মিনিং। ঠিক আছে, ভিজিটর যে, ট্রাফিক সেম, কাস্টমার সেম, রিডার সেম। ওয়েবসাইট অনুসারে সেগুলোর মিনিংটা ডিফারেন্ট হয়। যখন একটা ই কমার্স শপে ভিজিটর আসবে তখন সে কি হবে, একজন কাস্টমার। ই কমার্স শপে যে ভিজিটর আসে তাকে আমরা কি বলি, কাস্টমার। সে প্রোডাক্ট কিনতে আসছে। যখন ব্লগে আসবে, সে পড়তে আসছে, তখন সে একজন রিডার। নর্মালি আমরা সবাইকে কি বলছি, ভিজিটর। আবার ভিজিটর যখন অনেক বেশি আসে তখন আমরা বলি ট্রাফিক। তাহলে 4টার মানে হলো কি, ভিজিটর। অর্থাৎ ওয়েবসাইটে যারা ভিজিট করে তারাই ভিজিটর, তারাই ট্রাফিক, তারাই কাস্টমার, তারাই রিডার। সেটা ওয়েবসাইট অনুসারে ভিন্ন ভিন্ন হয়। বুঝতে পারছেন? কোয়ালিটি সাইট, কোয়ালিটি। আপনারা কিভাবে কোয়ালিটি মেজার করেন? যে কোনো কিছুর কোয়ালিটি কিভাবে মেজার করা হয়? কিসের ভিত্তিতে কোয়ালিটিটা? হ্যাঁ, সরি, বৈশিষ্ট্য। আচ্ছা,
আরও ডিটেলসে বলেন। জি, কাস্টমার রিভিউ। আর কেউ? অ্যাকচুয়ালি কোয়ালিটি বোঝা যায় ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে। কোয়ালিটি কি? ইউজার এক্সপিরিয়েন্স। যদি আপনার যে কোনো একটা কিছু ইউজ করার পর ইউজার যদি পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে এটা কোয়ালিটি বেটার, আর যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তাহলে এটা কোয়ালিটি ভালো না। ইউজাবিলিটি কেমন সেটার উপরে ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন। আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করেন না, আপনি যে কোনো কিছুই নেন সেটা যদি আপনি ইউজ করে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি বলবেন সেটার কোয়ালিটি ঠিক আছে। আপনি একটা খুব ভালো একটা, আমি যদি একটু উদাহরণ দিই, মনে করেন আমি এই টেবিলটা তৈরি করলাম, এটা খুব ভালো ম্যাটেরিয়ালস দিয়ে করলাম, অনেক স্ট্রং, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার হাইটটা একটু উঁচু বা একটু নিচু হবে, তাহলে কি এটা আপনি বলতে পারেন যে এটা আমার জন্য কোয়ালিটিফুল? এটা একটু উঁচু হলে তো এটা একটা ডাইস হয়ে যাবে, এটা আপনার ইয়ার জন্য, আর একটু নিচু হলে সেটা আপনার টি টেবিল হয়ে যাবে, তাহলে এটা তো আমার তো কম্পিউটার ইউজের জন্য হচ্ছে না, আমার জন্য এই হাইটটাই পারফেক্ট। তাহলে এখানে ইউজএবিলিটিটাই মেইনলি কাউন্ট করা হচ্ছে, তাই না? ইউজএবিলিটিটা, যে ইউজএবিলিটি কেমন। তাহলে একটা প্রোডাক্টের ওভারঅল সব কিছুই, যে এটা কি দিয়ে তৈরি, এটা ইউজএবিলিটি কেমন, এটা কেমন লাস্টিং করবে, সব কিছু কাউন্ট করে মূলত কোয়ালিটিটা আসে। সব কিছু যদি পজিটিভ থাকে কোয়ালিটি ভালো, আর যদি সব কিছু পজিটিভ না হয় তাহলে কোয়ালিটি ভালো না। যে আপনি খুব ভালো কি করলেন, খুব ভালো একটা প্রোডাক্ট নিলেন যেটার এলিমেন্ট সবই ঠিক আছে, কিন্তু সেটা আপনি ইউজ করতে পারছেন না, তাহলে আপনি কিভাবে বলবেন যে এটার কোয়ালিটি ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন কথাটা? একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কিভাবে কোয়ালিটি মেজার করব? একটা ওয়েবসাইটের ক্ষেত্রে মূলত ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাকে চিন্তা করতে হবে, যে আপনার ভিজিটররা কি চায়। আপনার কন্টেন্ট খুবই ভালো দিলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু ডিজাইনটা এমনভাবে করলেন যেটা ইউজাররা পছন্দ করছে না, বা ওই ডিজাইনটা কনফিউজিং, তখন কি এটার কোয়ালিটি ঠিক থাকবে? না। আবার আপনি অনেক টাকা খরচ করে খুব সুন্দর ডিজাইন করলেন, অনেক ভালো ডিজাইনার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করলেন, কিন্তু আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেগুলো ভালো না, ভিজিটররা কন্টেন্টগুলো করে সন্তুষ্ট না, তখন আপনার ওই লাখ টাকার কোনো ভ্যালু আছে যদি এখানে ভিজিটররা সন্তুষ্ট না হয়? ওই ডিজাইনটার কোনো ভ্যালু আছে? না। এখানে দেখেন, তাহলে ডিজাইন ছাড়া যেভাবে আপনার কন্টেন্টগুলোর ভ্যালু নেই, আবার কন্টেন্ট ছাড়াও কিন্তু আপনার ডিজাইনের কোনো ভ্যালু নেই, অর্থাৎ দুইটাই প্রয়োজন। তাই কোয়ালিটি সাইড বলতে আমাকে ওভারঅল সব কিছুই কী করতে হবে? কোয়ালিটিফুল করতে হবে। যেমন আমার ডিজাইনটা ভালো করতে হবে, একইভাবে আমার কন্টেন্টগুলো ভালো করতে হবে। হাইলি রিচ কন্টেন্ট। কন্টেন্ট, এই কন্টেন্ট ওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝানো হয়? একজন বলেন, ফার্স্ট আপনি বলেন। আপনি বলেছেন টেক্সটটা। কন্টেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ওই ওয়েবসাইটে যাই থাকে সেটাই হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটে পোস্ট বলেন, ইমেজ বলেন, ভিডিও বলেন, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটে গেলে যা দেখি সেটাই হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। মেইনলি কন্টেন্ট বলতে মূলত ওয়েবসাইটের পোস্ট বা টেক্সটগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে যে পোস্টগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? কন্টেন্ট বলি। সো হাইলি রিচ কন্টেন্ট, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? আপনার কন্টেন্টগুলো কোয়ালিটি অনেক ভালো হতে হবে। তাহলে ভালোটা আমরা কিভাবে মেজার করবো? একটু আগে যেটা বললাম, যে একটা টপিক নিয়ে আপনি কন্টেন্ট দিচ্ছেন, তাহলে এটা ভালো হচ্ছে নাকি ভালো হচ্ছে না সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা ডিপেন্ড করবে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে। যে আপনি যে টপিকটা নিয়ে লিখছেন সে টপিকটা যদি ইউজাররা সম্পূর্ণভাবে পড়ে যদি স্যাটিসফাই থাকে তাহলে আপনার কন্টেন্ট ভ্যালু ভালো, আর যদি ভিজিটর যদি আপনার কন্টেন্টটা পছন্দ না করে, ইউজার যদি কন্টেন্টটা পড়ে যদি স্যাটিসফাই না হয়, তাহলে আপনার কন্টেন্ট ভালো না। মূলত আপনাকে চেষ্টা করতে হবে যে টপিকটা নিয়ে আপনি লিখছেন সে টপিক নিয়ে ডিটেলস ইনফরমেশনগুলো যাতে ক্লায়েন্টকে আপনি দিতে পারেন। যেমন আপনি নিজে যদি কোনো একটা টপিক নিয়ে গুগলে সার্চ করেন, আপনি যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট ইনফরমেশন পাচ্ছেন ততক্ষণ আপনি বিভিন্ন সাইট ভিজিট করতে থাকেন। যদি আপনি একটা সাইটে যদি সব ইনফরমেশনগুলো পান তাহলে আপনি অন্য সাইট দেখছেন না, অর্থাৎ আপনি লাস্ট যেটা দেখছেন সেটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তাহলে ওর কন্টেন্ট ভালো বিধায় আপনি তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিচ্ছেন। তো আপনাকে চেষ্টা করতে হবে যাতে এই একটা টপিক নিয়ে আমি ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে ভিজিটরকে প্রোভাইড করতে পারি। আপডেটেড সাইট, আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো সব সময় আপনাকে আপডেটেড রাখতে হবে। আমরা দেখি বর্তমানে কোনো কিছু কিন্তু কনস্ট্যান্ট থাকে না, সবগুলো সবসময়
আপডেট হইতে থাকে। সো একটা টপিক নিয়ে আপনি লিখলেন, দেখা গেল 4 মাস 5 মাস পর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনাকে অবশ্যই কন্টেন্টটা আপডেট করে দিতে হবে। আপনারা বিভিন্ন ব্লগ সাইটগুলো পড়লে দেখবেন ওখানে ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু দুইটা ডেট থাকে, একটা পাবলিশ ডেট আর একটা আপডেট, লাস্ট আপডেট 1 মান্থ অ্যাগো, 2 মান্থ অ্যাগো, এইভাবে দেওয়া থাকে। অর্থাৎ ওরা এটা পাবলিশ করেছে অনেক আগে, কিন্তু সেটা কতদিন আগে ওরা আপডেট করেছে। অর্থাৎ আপনাকে সবসময় কন্টেন্টগুলো কী করতে হবে, আপডেটেড রাখতে হবে, যাতে ভিজিটররা লেটেস্ট ইনফরমেশনটা পায়। শর্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ ডোমেইন নেম, ডোমেইন নেম নিয়ে তো আলোচনা করলাম। সাইট লোডিং কুইকলি, এটা হচ্ছে এসইওতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়েবসাইট লোডিং স্পিড, ওয়েবসাইট লোডিং স্পিড কেন গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করেন। লাস্ট টাইম যখন আপনি গুগল সার্চ করেছিলেন, আমরা নর্মালি গুগল সার্চ করলে একসাথে কয়েকটা সাইট ওপেন করি, সার্চ রেজাল্ট থেকে পরপর 1 2 3 4 5 ওপেন করলাম। এখন আপনি চিন্তা করেন তো একটু চোখ বন্ধ করে, আপনি কোন সাইটটাতে আগে ভিজিট করেছেন? যেটা ফার্স্টে ছিল? কেমনে? আমি তো এখানে ক্লিক করার পর দেখি না যে ফার্স্টে কোনটা ছিল। যেটা ফার্স্টে লোডিং কমপ্লিট করে, আমরা সব সময় এটা হয়তো আমরা কখনো খেয়াল করি নাই, কিন্তু আমরা সরাসরি কোথায় যাই, যেটা ফার্স্টে লোডিং কমপ্লিট করে সেটাতে আগে ভিজিট করি। তখন আমরা দেখি না যে কোনটা আগে ছিল কোনটা পরে ছিল। দেখা যাচ্ছে আমি যেটা লাস্টে ওপেন করেছি 5 নাম্বার, ওইটা যদি আগে লোডিং কমপ্লিট করে তাকেই আমি আগে ভিজিট করছি। তাহলে দেখেন এখানে আপনি ফার্স্টে থাকার পরও ভিজিটর পাবেন না যদি না আপনার লোডিং স্পিডটা স্লো হয়। সো আপনাকে আপনার লোডিং স্পিড অনেক ফাস্ট করতে হবে। লোডিং স্পিড ফাস্ট করার জন্য কিছু কাজ করতে হয়, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এসইওতে লোডিং স্পিডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালোই সাইট করেন, যত ভালোই কন্টেন্ট করেন, আপনার লোডিং স্পিড যদি স্লো হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ভিজিটর পাবেন না। এবং আপনার লোডিং স্পিড স্লো হলে গুগল কি করবে, আপনাকে ডাউন করে দিবে র্যাঙ্ক থেকে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রমোশনটা, যে আমরা আমার সাইটকে বিভিন্ন থ্রুতে প্রমোট করব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করব। এরপর লিঙ্ক এক্সচেঞ্জ করা, এক্সচেঞ্জ তো বুঝেন আপনারা, যে বিনিময় করা। যে বিনিময় কার সাথে হয় বলেন তো? সমপর্যায়ে বিনিময় সবসময় কি হয়, সেম ক্যাটাগরির হয়। আপনি যদি চান যে একজনের ভ্যালু 100, আপনার ভ্যালু 10, তার সাথে বিনিময় করতে গেলে হবে না, কখনোই হবে না। সে কখনোই আপনার সাথে বিনিময় করবে না। আপনার 10 বিনিময় করবে, সর্বোচ্চ 10-20 সাথে বিনিময় করতে পারে, বা 10-12 সাথে বিনিময় করতে পারে, 10-15 সাথে বিনিময় করতে পারে, কখনো সে 50-র উপরে যাবে না। তাহলে আপনাকে সমপর্যায়ের সাইটগুলোর সাথে আপনি লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারেন। আপনারা এখন যেহেতু কাজ করছেন, বিভিন্ন গ্রুপের সাথে থাকবেন, এসইও গ্রুপের সাথে, ওইখানে দেখবেন অনেক সময় কি করে ওরা পোস্ট দেয় যে লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য। আমার এই ধরনের একটা সাইট আছে, চাইলে যে কেউ আমার সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারে। এক্সচেঞ্জ হচ্ছে আপনার নিজের একটা লিঙ্ক তার ওয়েবসাইটে থাকবে, তার একটা লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন, এটাই হচ্ছে এক্সচেঞ্জ করা। Loading speed of a site. Your site should load quicker. Visitor don't like to wait much. Use flash materials or images. আমরা যে মিডিয়া ফাইলগুলো ইউজ করব, ভিডিও, ইমেজ, সেগুলো আমাদেরকে সবসময় হাই কোয়ালিটির হবে, কিন্তু সাইজটা কি হতে হবে, ছোট হতে হবে, যাতে আমার যে হোস্টিং বা যে সার্ভার থাকবে সেই সার্ভারের উপরে বেশি প্রেশার ক্রিয়েট না করে। লোডিং স্পিডটা মূলত ডিপেন্ড করে আপনার সার্ভারের উপর। আপনার সার্ভার যত হেভি হবে, আপনার সার্ভারের ফাইল যদি, আপনার ওয়েবসাইটের ফাইল যদি অনেক বেশি হেভি হয়, আপনি যদি অনেক বেশি প্লাগইনস ইউজ করেন, যদি সার্ভারের উপর লোড বেশি করে, তখন লোডিং স্পিডটা স্লো হয়ে যায়। এবং অনেক সময় আমাদের সার্ভারের জন্য হয়, যেমন আপনি যদি লো কোয়ালিটির সার্ভার ইউজ করেন, আপনি যদি লোকাল সার্ভার বা যে সার্ভারগুলো নিজেরাই স্লো, ওই ধরনের কোনো সার্ভার ইউজ করেন, তাহলে আপনার লোডিং স্পিড অনেক অবশ্যই স্লো হবে। আর সার্ভার যদি নিজে স্লো থাকে, আপনার সাইট কীভাবে ফাস্ট হবে? সেজন্য আপনার হোস্টিং নেওয়ার সময় আপনাকে কী করতে হবে, যারা ভালো, যাদের রেপুটেশন ভালো, তাদের কাছ থেকে কী করতে হবে, হোস্টিংটা নিতে হবে, না হলে আপনাকে পরবর্তীতে গিয়ে ঝামেলায় পড়তে হবে। এরপর হচ্ছে আপনার সাইটের ডিজাইনটা সিম্পল রাখতে হবে। আপনি যত বেশি কমপ্লিকেটেড ডিজাইন করবেন, যত বেশি কালার ইউজ করবেন, আপনাকে তত বেশি ডিজাইন কোড ইউজ করতে হবে। এবং ডিজাইন কোড আপনি যত বেশি করবেন, আপনার সাইটের যে ফাইলটা তত হেভি হবে। আর ফাইল হেভি হলে কিন্তু আপনার জন্য কি হচ্ছে, সার্ভারের উপরে প্রেশারটা বেশি হচ্ছে। এবং আমরা যখন সিএমএস ইউজ করব, আমরা চেষ্টা করব কম প্লাগইনস ইউজ করতে। সিএমএস বলতে যেগুলো রেডিমেড কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই আছে, ওগুলো ইউজ করতে গেলে আমরা অনেক ধরনের টুলস ইউজ করি, অনেক প্লাগইনস ইউজ করি। ওগুলো আপনি যত কম ইউজ করতে পারবেন, আপনার জন্য সেটা ততই বেটার। এই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু পরে, এগুলো আমরা দেখব।
ওকে, ফার্স্টে আমরা দেখি পিআর চেকার, prchecker.info। এটা দিয়ে পেজ র্যাঙ্ক চেক করা হয়। আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম পেজ র্যাঙ্ক, আমি যদি এখানে কিছু সাইটের পেজ র্যাঙ্ক চেক করি, যেমন টুইটারের পেজ র্যাঙ্ক কত আমরা দেখি, টুইটারের পেজ র্যাঙ্ক 10 আউট অফ 10, এবং বর্তমানে এটাই হচ্ছে সবচাইতে ভ্যালুয়েবল সাইট। গুগলের দৃষ্টিতে সবচাইতে ভ্যালুয়েবল সাইট হচ্ছে টুইটার, এবং টুইটারই হচ্ছে সবচাইতে বেশি পিআর ওয়ালা সাইট, 10 আউট অফ 10। যেখানে আমরা যদি গুগলের পেজ র্যাঙ্ক চেক করি, গুগলের পেজ র্যাঙ্ক দেখেন, গুগলের পেজ র্যাঙ্ক কত হতে পারে, না গুগলের পেজ র্যাঙ্ক কত, না গুগল পেজ র্যাঙ্ক কে দিচ্ছে, আমরা একটু আগে যখন আলোচনা করছিলাম সেখানে ছিল 3 থেকে 4 মাস পর পর গুগল কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। পেজ র্যাঙ্কের প্রোভাইডারকে কে প্রোভাইড করে পেজ র্যাঙ্ক, গুগল। সো গুগলের পেজ র্যাঙ্ক হচ্ছে 9, কিন্তু টুইটারের পেজ র্যাঙ্ক 10, অর্থাৎ গুগলের দৃষ্টিতে টুইটারই হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল ওয়েবসাইট, যার পেজ র্যাঙ্ক 10 আউট অফ 10। এর বাইরে পেজ র্যাঙ্ক 9 ওয়ালা ওয়েবসাইট আরও অনেক আছে, যেমন ফেসবুক, ইউটিউব, এই ধরনের যে সাইটগুলো আছে যেগুলোতে ভিজিটর ভালো থাকে, সেই সাইটগুলো পেজ র্যাঙ্ক 9 হয়। আবার এক একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন পেজের পেজ র্যাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ একটা ওয়েবসাইট যদি 10টা পেজ থাকে, সবগুলো পেজ র্যাঙ্ক যে সেম হবে তা কিন্তু না। পেজ র্যাঙ্কগুলো কী হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, পেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে ওই পেজগুলোর পেজ র্যাঙ্ক ভিন্ন হবে। ফেসবুকের পেজ র্যাঙ্ক না, এবার আপনারা পেজ র্যাঙ্ক চেক করতে পারবেন। এরপর আছে অ্যালেক্সা র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক লিস্ট। অ্যালেক্সা র্যাঙ্কটা কি সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। অ্যালেক্সা হচ্ছে এমন একটা কোম্পানি যারা ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে তাদেরকে একটা র্যাঙ্ক দিচ্ছে, অর্থাৎ এক র্যাঙ্কে সবগুলো ওয়েবসাইট আছে। যখন এক র্যাঙ্কে সবগুলো ওয়েবসাইট থাকে তখন কিন্তু কোনো ওয়েবসাইট বা কোনো নাম্বার রিপিট করে না। এটাকে বুঝতে পারছেন? আমি মনে বুঝাতে পারি না। মনে করেন একটা ক্লাসে 1000 স্টুডেন্ট আছে, তাহলে তাদের রোল নাম্বার কি কোনো রিপিট করবে? যেমন 2 কি 2 জন হবে, 3 কি 2 জন হবে? না, একজনই হবে। অর্থাৎ এখানে ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে তারা সবগুলোকে কি করছে, একটা রোল নাম্বার দিচ্ছে। মনে করেন আমি রোল নাম্বারই বললাম অ্যালেক্সা র্যাঙ্কে, সবার রোল নাম্বার কি থাকবে, একটাই থাকবে, যে 1 থেকে শুরু করে মিলিয়ন পর্যন্ত। যার ভ্যালু যত বেশি হবে তার রোল নাম্বার তত আগে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। আর পেজ র্যাঙ্কটা হচ্ছে পিআর, এটা হবে ভ্যালুর উপর ভিত্তি করে, এবং পেজ র্যাঙ্কটা কিন্তু রিপিট হয়। যেমন পেজ র্যাঙ্ক 9 ওয়ালা ওয়েবসাইট কয়েক হাজার কয়েক লাখ থাকতে পারে, পেজ র্যাঙ্ক 8 ওয়ালা ওয়েবসাইট কয়েক হাজার থাকতে পারে। আমি যদি এটা দুইটাকে কম্বাইন করি তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক যদি আমরা রোল নাম্বার হয়, পেজ র্যাঙ্ক হতে পারে আপনার জিপিএ। কারণ জিপিএ 5 অনেকেই পেতে পারে, জিপিএ 4 অনেকেরই থাকতে পারে, কিন্তু রোল নাম্বার কি অনেকে সেম হবে? না। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন? অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে রোল নাম্বারের মতো, যে ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো একটা লিস্টে থাকবে, ওই লিস্টের মধ্যে যার ভ্যালু যত বেশি হবে সে তত উপরে চলে আসবে। আর পেজ র্যাঙ্কটা হচ্ছে আপনার ভ্যালু বাড়লে আপনার পেজ র্যাঙ্ক বাড়বে। অ্যালেক্সা র্যাঙ্কের দিক থেকে ওয়ার্ল্ডের সবচাইতে ভালো সাইট হচ্ছে গুগল, কারণ ম্যাক্সিমাম ভিজিটর তো গুগলেই আসে, ম্যাক্সিমাম ভিজিটর গুগলের মাধ্যমে আসেন। আমরা ফার্স্টে গুগলে যাই, গুগলের পরেই তো অন্য সাইটগুলো ভিজিট করি। তাহলে গুগল হচ্ছে অ্যালেক্সাতে 1 নম্বরে, এরপর ইউটিউব, ফেসবুক, বাইদো, উইকিপিডিয়া, qq.com, এটা হচ্ছে একটা পোর্টাল, নিউজ পোর্টাল। এরপর tamal.com, tava.com, এগুলো হচ্ছে দুইটা ই কমার্স প্ল্যাটফর্ম। যদি আমরা ওয়ার্ল্ডের জায়ান্ট ই কমার্স জায়ান্ট হিসাবে আমাজনকে চিনি, কিন্তু এখানে দেখেন এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভিজিটেড ই কমার্স প্ল্যাটফর্ম। দুইটাই হচ্ছে আলিবাবা গ্রুপের, এই দুইটা কোম্পানি হচ্ছে আলিবাবা গ্রুপের, এবং এই দুইটা চায়না বেস, চায়নাতেই বেশি কি করে ইউজ হয়, এবং ভিজিটরের দিক থেকে ওরা ওয়ার্ল্ডের টপে আছে, একটা 7 নম্বরে আর একটা 8 নম্বরে, দুইটা ই কমার্স, এবং দুইটা গ্রুপের কার, আলিবাবা।
অ্যামাজন 10 নাম্বারে। হ্যাঁ, তাহলে অ্যালেক্সা র্যাঙ্কটা কি বুঝতে পারছেন? ওকে, এরপর আমাদের আছে, আমাদের এসইও কোয়াক আগে দেখিয়েছিলাম। এসইও কোয়াকটা আপনারা ইনস্টল করেছিলেন? এসইও কোয়াক, এটা দিয়ে আমরা বিভিন্ন সাইটের ইনফরমেশনগুলো জানতে পারবো। এরপর আছে ব্যাকলিঙ্ক চেকার, ফ্রি ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটের কতগুলো ব্যাকলিঙ্ক আছে সেটা আমরা চেক করে দেখতে পারি এই টুলসগুলো দিয়ে। আপনি যে কোনো কিছু জানতে চাইলে গুগলে সার্চ করবেন, দেখবেন গুগল আপনাকে রেজাল্ট দেখাবে। আমি যদি উইকিপিডিয়ার ব্যাকলিঙ্ক চেক করতে চাই, সম্পূর্ণ দেখাবে না, যেহেতু উইকিপিডিয়াতে অনেক বেশি ব্যাকলিঙ্ক থাকে, অনেক বেশি ভিজিটর থাকে। হয়তো মোস্ট রিসেন্ট লাস্ট 1 উইকের ভিজিটর ব্যাকলিঙ্ক দেখাতে পারে। এখানে বলে দিচ্ছে যে অনেক বেশি ব্যাকলিঙ্ক হওয়ার কারণে সবগুলো দেখানো কি না পসিবল না। মোস্ট রিসেন্ট, একদম মোস্ট রিসেন্ট বলতে 1 উইক 2 উইক্সের রেজাল্ট যদি দেখেন, সেটা 2.39 বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন, বিশাল অ্যামাউন্ট। 1 বিলিয়ন বলতে কত? 239 কোটি। অর্থাৎ 100 কোটিতে তো 1 বিলিয়ন হয়। 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন, 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন। তাহলে দেখেন কি পরিমাণ ব্যাকলিঙ্ক হয় উইকিপিডিয়া থেকে, বিশাল অ্যামাউন্ট। আপনারা এই টুলসগুলো ইউজ করবেন। এরপর এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখবেন। আপনি আগে ক্লাস করছিলেন নাকি আজকে ফার্স্ট? আচ্ছা, গত ক্লাস ওই দিন মনে হয় বিষয় নিয়েছিলেন, মর্নিংয়ে নিয়েছিলেন মনে হয় নাকি? এরপর ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। হ্যাঁ, আপনি যে কোনো ওয়েবসাইটে সার্চ করে দেখতে হবে না। আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি এসইও কোয়াক দিয়ে চেক করেন, ওটা অ্যালেক্সা র্যাঙ্ক দেখাবে। এই যে কোনো ওয়েবসাইট ওপেন করার পর যদি আপনি এসইও কোয়াক ওপেন করেন, এই যে সেখানে অ্যালেক্সা র্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, সেটা কত নম্বর আছে দেখাবে। যেমন যে কোনো সাইটে আপনি এসইও কোয়াক দিয়ে চেক করলে, যেমন এটা 318তম, আপনি যেখানে যান সেখানে দেখাবে। এই যে 3161তম, 611তম দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যালেক্সা নিজে ওইখানে আছে। এটা হচ্ছে ভিজিটরের দিক দিয়ে। অ্যালেক্সাতে তো অত বেশি ভিজিটর, এখানে কতজন ভিজিট করতে আছে। ডিএপিএ, ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের কিছু ভ্যালু। ডোমেইন অথরিটি বলতে ডোমেইনটা কতটুকু ভ্যালুয়েবল সেটা বোঝানো হচ্ছে। পেজ অথরিটি হচ্ছে আপনার পেজটা কতটুকু ভ্যালুয়েবল সেটা বোঝানো হচ্ছে। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি মূলত আপনার 0 থেকে 100-এর মধ্যে হয়। 0 থেকে 100-এর মধ্যে। আপনি যে কোনো সাইটের যদি ডিএপিএ চেক করতে চান, আমি যদি ফাইবারের ডিএপিএ চেক করতে চাই, এটা কপি করে নিলাম। ফার্স্টে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন, চেক। দেখেন ডোমেইন অথরিটি কত? 91, পেজ অথরিটি 73। তাহলে আমরা এখান থেকে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি পাচ্ছি। বুঝতে পারছেন? এভাবে আপনি সব সাইটের কি করতে পারবেন, ডিএপিএ চেক করতে পারবেন। এবং ডোমেইন অথরিটি, পেজ অথরিটি যত বেশি হবে সে সাইট তত বেশি ভ্যালুয়েবল হবে। আমরা যখন ব্যাকলিঙ্ক করতে যাব তখন ক্লায়েন্টরা দেখবেন বলে দিবে যে ডোমেইন অথরিটি কত থাকতে হবে, পেজ অথরিটি কত থাকতে হবে, সাইটগুলো যেগুলো থেকে আপনি লিঙ্ক করবেন। আমরা তাহলে এই বিষয়গুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করেন, এই টুলসগুলো প্র্যাকটিস করেন, এবং যেখানে আজকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, টপিকগুলো নিয়ে নিজেরা একটু স্টাডি করেন।